আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য কতগুলো কবিতা ছিল আমাদের সেকেন্ড টার্মের জন্য স্কুল একাডেমির জন্য। তো আজকে আমাদের আরেকটি কবিতা আলোচনার বিষয়, সেটি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট। কবিতাটি আকারে একটু বেশ বৃহৎ। তো কবিতাটি বিশ্লেষণের পূর্বে বা আলোচনার পূর্বে তোমাদের সঙ্গে একটু যিনি কবিতাটি লিখে গেছেন অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তার সম্বন্ধে দুই একটা কথা না বললেই নয় একেবারে। আমরা প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছি, যাকে আমরা বিশ্বকবি নামে আখ্যায়িত করেছি। তো সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সমসাময়িক একজন কবি হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো তার যেহেতু আমরা প্রত্যেকেই কিছু কিছু ব্যক্তিত্ব বা কিছু কিছু নামের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত বা চিনে গেছি বা নামের সঙ্গে জেনে গেছি, তো যিনি হাট কবিতাটি লিখে গেছেন বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তারও নিজস্ব কিছু স্বাতন্ত্রতা বাংলা সাহিত্যে রয়ে গেছে। কেমন স্বাতন্ত্রতা রয়ে গেছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু হিসাবে মেনে নিয়ে বা তার কবিতাকে বা কাব্যকে পূর্ণ সমর্থন করেও কিছু কিছু কবি গোষ্ঠী বা কিছু কিছু কবি তার চিন্তা ভাবনা বা তার দার্শনিকতা বা তার ভাবনাগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার থেকে আলাদা করে নিয়েছেন এবং তারা বাংলা সাহিত্যে একটা স্বাতন্ত্র্যভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। যে সমস্ত কবি গোষ্ঠী, তাদের মধ্যে একজন অন্যতম পুরোধা হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি তার শিক্ষা জগতে পদার্পণের পরে তিনি প্রথমে ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজে যুক্ত হন এবং তার পরবর্তী সময়ে তিনি গ্রামগঞ্জে পরিবেশের সঙ্গে, গ্রামগঞ্জের মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে মিলেন এবং মিলেমিশে সেখানে তাদের সঙ্গে কাজ করেন এবং সেই গ্রাম বাংলার যে দুঃখ দুর্দশা বা গ্রাম বাংলার যে প্রাকৃতিক নিঃসর্গ প্রকৃতি বা সেই গ্রাম বাংলার মানুষের যে প্রাত্যহিক কাজ, তা তিনি নিজের চোখে অনুধাবন করেন এবং নিজে উপলব্ধি করেন এবং তার বাংলা সাহিত্যে বা তার বাংলা কাব্যের মধ্যে সেই তথ্যগুলোই বা সেই তথ্যগুলোই পুনঃপুনভাবে প্রকাশিত হয়ে গেছে। সুতরাং বাংলা সাহিত্যে তিনি এক যুগান্তকারী আলোড়ন তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরোধিতা করেছিলেন শুধু কাব্যের দিক থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু হিসাবে মেনে নিয়েছিলেন, বিশ্বকবি হিসাবে স্বীকার করে নিয়েও তিনি কাব্যের দিক থেকে বা কাব্যের যে চিন্তা ধারণা বা কাব্যের যে বিকাশ বা কাব্যের যে মনন বা কাব্যের যে উপাদান, তা থেকে তিনি নিজেকে স্বাতন্ত্র করে রেখেছিলেন। আর সেই জন্যই যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন একজন স্বাতন্ত্র বাংলা সাহিত্যের একজন স্বাতন্ত্র কবি। এগুলো বলার বিষয়ে তোমাদের এত জটিলভাবে জানা দরকার নেই। শুধু যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্বন্ধে তোমাদের কয়েকটি তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা আরও অনেকগুলো কাব্য আছে, যেমন মরুমায়া, সায়ম, মরীচিকা ইত্যাদি ইত্যাদি। এখন আমি তোমাদের যে হাট কবিতাটি আছে সেই হাট কবিতাটি লাইন বাই লাইন একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য বা একটা আলোচনামূলক বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা বইটা খুলবে বা যদি সম্ভব হয় আগে কবিতাটি একবার দুবার করে পাঠ করে নেবে, তারপরে যখন ভিডিওটি দেখবে তখন আবার কবিতাটি সামনে রাখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে খুব সুবিধা হবে। আমাদের আলোচ্য কবিতাটি হচ্ছে হাট কবিতাটি। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। অর্থাৎ কবি একটা প্রকৃতির বা একটা গ্রাম বাংলার চিত্র অঙ্কন করেছেন। গ্রাম বাংলা কেমন হবে, যে একটা খুব প্রত্যন্ত গ্রামের চিত্র অঙ্কন করেছেন, যেখানে 10-12টি গ্রাম মিলে একটা বাজার বা একটা হাট বসে। হাট কোথায় বসে? যেখানে যে সমস্ত জায়গাতে বা যে জায়গাতে গেলে বিভিন্ন লোকের বা বিভিন্ন জায়গা থেকে লোকের আনাগোনা থাকবে এবং যেখানে সমস্ত দ্রব্য, প্রত্যেক জীবনের ব্যবহারকৃত প্রত্যেক দ্রব্য যেখানে পাওয়া যায় তাকে আমরা বলি হাট। অর্থাৎ সেই হাটটা কোথায়? 10-12টা গ্রাম মিলে একটা হাট বসেছে। কোথায়? একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের তিনি নিখুঁত বর্ণনা তুলে ধরেছেন। সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ। অর্থাৎ যে হাটের বর্ণনা করা হয়েছে সেই হাটে সন্ধ্যার সময় কোনো প্রদীপ জ্বলে না। এখানে একটু ভাববার বিষয় আছে। যে হাটকে কেন্দ্র করে সারাদিন এত লোকের আনাগোনা, সারাদিন এত লোক কেনা বেচা কেনা, এত টাকা লেনদেন করে বাড়ি ফিরছে, কিন্তু ঠিক সেই হাট শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টাই সেইখানে আর কোনো লোক থাকছে না। অর্থাৎ সেখানে লোকের কোনো নামমাত্র নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যেইখানে এত লোকের আনাগোনা তা কোনো একটা সময় নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ঠিক যেমন একটা মানুষের জীবনধারার মতো। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ থেকে আস্তে আস্তে তার বাল্য, কৈশোর, শৈশব, যৌবন পর্যন্ত যত মানুষের সঙ্গে তিনি সান্নিধ্য লাভ করেন একটা মানুষ, ঠিক তার শেষ পর্যায়ে বা বার্ধক্য পর্যায়ে বা মৃত্যুকালীন পর্যায়ে তিনি ততটাই নিঃসঙ্গ হয়ে পড়েন বা একাকিত্ব হয়ে পড়েন। ঠিক যেমন এই হাটকে যদি আমরা তুলনা করতে পারি আমরা একটা মানুষের জীবনের সঙ্গে, দৈনন্দিন একটা মানুষের সার্বিক গঠনের দিক থেকে আমরা আলোচনা করতেই পারি।
প্রভাতে পড়ে না ঝাঁট, অর্থাৎ সেই সময় সেই ঝাঁটের কথা বর্ণনা করা হয়েছে যেখানে প্রভাতের সময় কোনো ঝাঁটাও পড়ে না। আমরা যারা গৃহস্থ বাড়ির লোক বা যারা বাড়িতে বসবাস করি, যে বাড়িতে আমাদের মা, বোন, দিদি, কাকিমা, পিসিমা থাকে, আমরা প্রত্যেকেই দেখব সেখানে সকালে সন্ধ্যার সময় বাড়িতে অন্তপক্ষে ঝাড় দেওয়া হয়। কিন্তু যে হাটের কথা বলা হয়েছে যেখানে এত লোকের আনাগোনা, সেইখানে কোনো ঝাড় দেওয়া হয় না। বেচা কেনা সেরে বিকেলবেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, অর্থাৎ সারাদিন তারা সকাল থেকে তারা সেই হাটে এক এক করে আনাগোনা শুরু করে, যাতায়াত শুরু করে বিভিন্ন পসরা নিয়ে, এবং বেচা কেনা সেরে তারা বিকালবেলায় আবার নিজ নিজ গৃহে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুকুর, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, অর্থাৎ সন্ধ্যার সময় কী হবে, আমরা যদি সন্ধ্যার সময় বা বিকালের শেষের দিকে একেবারে মাঠের দিকে বা খোলা তীরের দিকে, নদীর তীর বা ঝিলের দিকে থাকি, তাহলে দেখব ঝাঁকে ঝাঁকে বক বা ঝাঁকে ঝাঁকে পাখিরা তারা ঘরের দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ তারা জানান দিচ্ছে যে আজকের দিনের শেষ। অর্থাৎ সন্ধ্যায় সমস্ত পাখিরা তাদের যেখানে খাদ্যান্বেষণের জন্য আসে, তারা সেই খাদ্য সংগ্রহ করে তারা সারাদিন থেকে আবার সন্ধ্যার শেষ লগ্নে তারা নিজ নিজ গৃহে বা নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট, অর্থাৎ যেই হাটকে বা যেই গ্রাম 10-12খানা গ্রামকে কেন্দ্র করে এই হাটের কথা বলা হয়েছে, সেই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার সময় প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। যারা গৃহস্থ বাড়ির লোক, আবারও বলছি, আমরা যারা গৃহস্থ বাড়ির লোক, সেটা হিন্দু আর মুসলিম আর যে জাতির হোক না কেন, প্রত্যেকটা গৃহস্থলা বাড়িতে সন্ধ্যার পরে আলো জ্বালানো হয়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের সন্ধ্যা প্রদীপে বা সন্ধ্যাতলায় প্রদীপ জ্বালানো হয়। কিন্তু যে হাটের কথা বর্ণনা করা হয়েছে, সেই হাটটি বা যে হাটকে কেন্দ্র করে এতগুলো মানুষের জীবন ধারণা, জীবিকা নির্বাহ চলছে, সেই হাটটি আধারেই থেকে যায়। নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের পাখে, অর্থাৎ কবি এখানে কল্পনা করেছেন। কি কল্পনা করেছেন? কবির কল্পনায় একটি দলছুট পরিশ্রান্ত কাকের পাখার আড়ালে যেন রাত্রি নেমে আসে। অর্থাৎ কবির সমস্তটাই হচ্ছে এটা কল্পনা। ঠিক কাক যেমন কালো, ঠিক অন্ধকার রাত্রিটাও হচ্ছে মানে কালো, অর্থাৎ একটা বিশেষণ বা তিনি উপমা এখানে যোগ করেছেন। নদীর বাতাস সারে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাকে, অর্থাৎ রাতের বেলায় বা সন্ধ্যার শেষে যখন নদী থেকে বা পুকুর থেকে বা ঝিল থেকে যখন শ্রান্ত হাওয়া উঠে আসে, সেই রাতের বেলায় যে নদীর বাতাস থাকে, সেই বাতাসে পাকুর গাছের শাখায় কাঁপন ধরায়, অর্থাৎ সেই পাকুর গাছ আকারে বৃহৎ হয় এবং সেই গাছের ডালপালাগুলো বা পাতাগুলো আস্তে আস্তে নড়ে ওঠে, অর্থাৎ সেই গাছের কাঁপন ধরিয়ে দেয়। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান, বাজে বায়ুবাসু বিদ্রুপবাসী জীর্ণ বাসের ফাঁকে, অর্থাৎ যত রাত্রি আস্তে আস্তে বেড়ে যায়, সেই রাত্রি আস্তে আস্তে বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে সেই রাত্রির নিস্তব্ধতা। অর্থাৎ দিনের যে চেনা চেনা মানুষগুলো বা দিনের বেলায় যে চেনা মানুষগুলো থাকে, সেই চেনা মানুষের ভিড়টাই কখনো হয়ে ওঠে অচেনা, অর্থাৎ সেই কোলাহলটাই কোনো একটা সময় নিস্তব্ধ পরিবেশে পরিণত হয়ে ওঠে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, অর্থাৎ সেই হাটটা কি কাকে বলা হয়েছে নির্জন? যেই হাটে কোনো একটা সময় দিনের শুরুতে যখন সারাদিন মানুষের আনাগোনা, এত চিৎকার হই হল্লোল, সেই হাটে কখনো হয়ে যাচ্ছে কখনো নির্জনতা, অর্থাৎ একাকিত্ব। দিবসেতে সেটা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে, দিবসেতে মানে দিনের বেলা, অর্থাৎ দিনের বেলা সেই হাটেই কত মানুষ এসে ভিড় করছে, সেটা চেনাও হতে পারে অচেনা হতে পারে, এক গ্রাম থেকে হতে পারে আরেক গ্রাম থেকে হতে পারে, সেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সেই হাটের মাঝখানে এসে ভিড় করছে। কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘিরে, অর্থাৎ কত ধরনের মানুষ, কত ধর্মের মানুষ, কত বর্ণের মানুষ তার পদচিহ্ন রেখে গেছে বা তার পায়ের ছাপ রেখে গেছে সেই হাটের মধ্যে, তা কোনো হিসাব নেই যার। মাল চেনাচেনি দর জানাজানি কানাকড়ি নিয়ে কত টানাটনি, অর্থাৎ যারা আমরা যাকে বলি খদ্দের, বা একদিকে হচ্ছে যারা পসরা নিয়ে বসে থাকে, আরেক দিকে যারা আসে যারা মালপত্র বাছাবাছি করে কেনাকিনি করে এবং পয়সার বিনিময়। এবং আমরা যখন বাজার করতে যাই তখন দেখবো আমরা বাজারে গিয়ে প্রত্যেকটা জিনিস দরদাম করি এবং ভালো কিনা খারাপ উল্টে একটু ভালো মতো দেখে দেখে নেওয়ার চেষ্টা করি। তেমনি হাটের বর্ণনা, এটা হাটের পরিবেশের বর্ণনা করা হয়েছে। মাল চেনাচেনি দর জানাজানি, অর্থাৎ আমি যে দ্রব্যটি নেব সেই দ্রব্যটি কেমন বা তার
পরিমাণ কত হবে আমি তা হাতে দেখে বা নিজের চোখে দেখে ভালো মতো বুঝে নিচ্ছি। কানাকড়ি নিয়ে কত টানাটানি এবং পয়সা দেওয়া নেওয়া বা দাম দর বা দাম কত দাম করছি আমরা, হানাহানি করে কেউ নিলে ভরে কেউ গেল খালি ফিরে। অর্থাৎ সেই বাজারের মধ্যে সেই ভিড়ের মধ্যে কেউ আবার তাড়াতাড়ি করে মালপত্র কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আবার যার সামর্থ্য নেই বা যার অর্থনৈতিক দিক থেকে যে একটু দুর্বল সে খালি ব্যাগে নিয়ে তাকে ফিরতে হচ্ছে। দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনা ভিড়ে। অর্থাৎ সেই হাটের মধ্যে দিনের বেলাতেই একে অচেনার ভিড়ে কোনো কথার শেষ নেই। তারা একে অপরকে পেয়ে বা একে অপরকে আলাপ আলোচনায় বা সারাদিনের যা খবর বা বাজারের বিভিন্ন বাজার সংক্রান্ত বিভিন্ন আলোচনা নিয়ে তারা সবসময় থাকছে ব্যস্ত। কতকে আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা। অর্থাৎ কেউ বাজার করে ফিরে গেছে, আবার কেউ বাজারে আসছে, আবার কেউ হয়তো বাজারে আসবে। অর্থাৎ এখানে তিনটে জাতির বা তিনটে প্রজন্মের কথা বলা হয়েছে। যদি আমরা একটা জীবনকে কেন্দ্র করে দেখি তাহলে বলবো একটা প্রজন্ম যারা এখনো আছে, আর একটা প্রজন্ম যারা সবে পৃথিবীতে এসেছে, আবার তাদের হাত ধরে পরবর্তী প্রজন্ম এই নতুন পৃথিবীতে আসবে। ঠিক তেমনিভাবে বাজারে কেউ বাজার করে এসছে, বাজার করে ফিরছে, আবার কেউ বাজারে আসছে, আবার পরবর্তীতে হয়তো কেউ বাজারে আসবে। অর্থাৎ এখানে তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে। ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা। অর্থাৎ যখন যারা পসরা নিয়ে আসে বা যারা মালপত্র বা যাদের মূল্যবান সামগ্রী বিক্রির জন্য আসে, তারা তাদের সামগ্রীগুলো যখন নিয়ে আসে, যারা ক্রেতা বা যারা পাইকারিভাবে বিক্রি করে তারা দৌড়ে ছুটে গেল সমস্ত মালপত্র দেখার জন্য, মালপত্র বেছে নেওয়ার জন্য বা বুঝে নেওয়ার জন্য। শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরক্ষের ছল। অর্থাৎ ভোরবেলায় ভোরবেলায় যে শিশির মাখা টাটকা ফলগুলো থাকে, ফুল বা ফলগুলো, সেগুলো ক্রেতারা তাদের হাত দিয়ে ভালো মতো দেখে এবং বুঝে এবং পরিমাপ করে নিচ্ছে। বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। অর্থাৎ সারাদিন এ হাত ও হাত করে, অর্থাৎ সারাদিন ক্রেতাদের একবার এই হাতে কেনা বেচা একবার ও হাতে কেনা বেচা করার পরে সারাদিন সঠিক দাম না পাওয়ায় বিকালে তাদের কম দামে বা তুলনামূলক অল্প দামে তাদেরকে অনেক কষ্ট সহ্য করে কম দামে তাকে বিক্রি করতে হচ্ছে। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। অর্থাৎ সারাদিনে সেই বাজারে বা সেই হাটে কত ক্রেতা এবং কত বিক্রেতা আসছে এবং যাচ্ছে তার কোনো হিসাবপত্র নেই। অর্থাৎ আমাদের এই মানব সংসারে কত মানুষ আসছেন আর কত মানুষ ফিরে যাচ্ছেন তার কোনো হিসাব আমাদের কাছে নেই বা আমরা রাখি না। নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা। অর্থাৎ এই হাট পুনরায় যে হাটটি সকালে পরিপূর্ণভাবে ফুলে ফলে শাখা পোশাকা ডানাপালা মেলে ফুটে উঠেছে, সেই হাটটি আবার বিকালবেলার পরেই সন্ধ্যার নিস্তব্ধ আলোতে সেই হাটটি নির্জন হয়ে যাচ্ছে। একটি ঠিক যেমন জীবন প্রণালী, আমাদের জীবনযাত্রা বা আমাদের জীবন যেমনভাবে চলে গেছে, ঠিক যেমন হাটটাও আমাদের জীবনের সঙ্গে একটা সমান্তরালভাবে যাত্রা করেছে। দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। অর্থাৎ দিবস ও রাত্রি এবং দিন রাত্রি নতুন যাত্রী, অর্থাৎ দিনে রাত্রে নতুন নতুন যাত্রী আসছে। নিত্য নাটের খেলা, অর্থাৎ তারা নতুন নতুন খেলা নিয়ে, খেলাটা হচ্ছে কি, এখানে খেলা মানে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা না, এখানে খেলা মানে হচ্ছে তাদের ক্রিয়াকর্ম, তাদের কাজকর্মটাকে বলা হয়েছে খেলা। অর্থাৎ আমরা যারা এই ভবের সংসারে বা আমরা যারা এই মানব রূপে জন্মগ্রহণ করেছি, তারা প্রত্যেকেই আমরা কিছু না কিছু দায়িত্ববান বা দায়িত্বপূর্ণ কাজ করেছি বা কাজ করে চলেছি। এগুলোকে বলা হয়েছে এক একটা খেলা বা লীলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় সে আসে। অর্থাৎ এই যে হাট, এই হাটটা হচ্ছে প্রত্যেকের জন্যই খোলা। এখানে কোনো বন্ধন নেই, এখানে যে যার অবিরত আনাগোনা করতে পারে। ঠিক যেমন এই মানব সংসারে, ঠিক যেমন এই পার্থিব সংসারে প্রত্যেকটা মানুষই ভগবানের আল্লাহর কৃপায় দয়ায় তাদের আশীর্বাদে জন্মগ্রহণ করতে পারে, আসতে পারে। এখানে কারো কোনো বাদ বিচার নেই। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা। কেহ কাঁদে, অর্থাৎ যে সমস্ত দিন পরিশ্রমের পরে ভালো অর্থ উপার্জন করে সে হাসে, আবার যে সারাদিন পরিশ্রমের পরে হয়তো তার মালপত্রগুলো ঠিকমতো বিক্রি করতে পারে না সে নিঃসহায় হয়ে কাঁদে, এবং যে তার সমস্ত পসরা বিক্রি করে এবং সে তার সন্ধ্যার সময় তার সমস্ত পয়সা করি গুণে বুঝে বাড়ি নেবার জন্য তৈরি হয়। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। অর্থাৎ এই যে হাট,
এই হাটে চিরকাল এই একই ধরনের খেলা, অর্থাৎ দিনে প্রত্যেক মানুষের আনাগোনা এবং সেই সন্ধ্যায় সেই নিস্তব্ধতা বা সেই একাকিত্ব, সেই নির্জনতাটা লেগেই আছে এই হাটের মাধ্যমে। এটি হচ্ছে আমাদের কবিতার মূল বিশ্লেষণাত্মক আলোচনা। তোমাদের একটি ছোট্ট এর সঙ্গে একটা সমান্তরাল একটা আলোচনা করছি, যে আমাদের হাট কবিতাটি আছে, যদি আমরা হাটটাকে আমরা তুলনা করি জীবনধারার সঙ্গে, আমরা ধরে নিচ্ছি এই হাটটাকে বলা হয়েছে একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত গলির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আমরা এটাকে তুলে ধরছি একটা জীবন প্রণালীর সঙ্গে, হাটটাকে তুলে ধরছি একটা জীবন প্রণালীর সঙ্গে। একটা হাটে যেমন সারাদিন বিভিন্ন লোকের আনাগোনা, বিভিন্ন লোকের ভিড়, তারা মালপত্র বিক্রি করছে, অর্থের বিনিময়ে অর্থ নিয়ে তারা খুশি হাতে বাড়ি যাচ্ছে, এবং যারা বিক্রি করতে পারছে না তারা হয়তো চোখে জল নিয়ে বা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর তাদেরকে ফিরতে হচ্ছে। অর্থাৎ এই হাটে অবিরত প্রত্যেকের আনাগোনা। যদি আমরা একটা জীবনধারার সঙ্গে তুলনা করি বা একটা জীবন নদীর সঙ্গে তুলনা করি, একটা মানুষ যখন জন্মগ্রহণ করছেন, একটা মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য, অর্থাৎ এই বিভিন্ন পর্যায়গুলোতে এই বিভিন্ন যে সিঁড়িগুলো আছে, আমাদের যে সিঁড়িগুলো আছে, জন্ম, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, অর্থাৎ আমাদের এই জন্মকালীন সময়ে আমাদের বিভিন্ন মানুষের সম্মুখীন হতে হয়, আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের আনাগোনা করতে হয়। যখন আমাদের আস্তে আস্তে বয়োবৃদ্ধি ঘটে বা যখন আমাদের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, তখন আমরা সমস্ত মানুষের সঙ্গে একাকিত্ব হয়ে পড়ে, অর্থাৎ সমস্ত মানুষের থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হতে থাকে। কী করে বিচ্ছিন্ন হয়? আমরা হয়তো ঘর থেকে বেরোতে পারি না, যেহেতু আমরা বয়স হয়ে গেছি বলে আমাদের আগের মতো বন্ধুবান্ধব তেমন থাকে না। অর্থাৎ যেই মানুষটা এতগুলো মানুষের সান্নিধ্য লাভ করে এসছে, সেই মানুষটা বয়োজ্যেষ্ঠ সময় একেবারে অন্তিম পর্যায়ে গিয়ে নিঃসঙ্গ এবং একাকিত্ব হয়ে পড়ে। ঠিক যেমন হাট, যেই সময়টাতে হাট যখন দিনের বেলাতে বিভিন্ন লোকের আনাগোনা, চেনাশোনা, কত কথার ভিড় লেগে থাকে, ঠিক সন্ধ্যার সময় সেই হাটটাই কেমন থাকে? নিস্তব্ধ, জানান দেয় সেই হাট যেখানে বিভিন্ন লোকের মানুষের ভিড়, বিভিন্ন লোকের মানুষের পদচিহ্ন রেখে গেছে, সেই হাটটি কোনো একটা সময় দিনের শেষে জানান দেয় তার অস্তিত্ব নেই। কিন্তু এটি হচ্ছে হাটের লীলা খেলা। হাটের লীলা খেলা কেমন? যেমনি মানব সকালে হাট বসবে, সন্ধ্যার পরে হাট বন্ধ হয়ে যাবে, ঠিক তেমনি মানব জীবনে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং তার সময় ফুরিয়ে গেলে সেই মানুষ আবার আস্তে আস্তে ফুরিয়ে যাবে। সেই মানুষটা ফুরিয়ে গেলেও তার অস্তিত্ব ফুরিয়ে যাবে না। সেই মানুষটা চলে যাবে, তার পরিবর্তে বা তার বিনিময়ে আরেকটি প্রজন্ম আসবে। সেই প্রজন্ম শেষ হয়ে গেলে আরেকটি নতুন প্রজন্ম এসে তৈরি হবে। যেমন বলা হয়েছিল, কত মানুষ এসেছে, কত আসবে আরও হাটে। অর্থাৎ যারা আমরা এখনও বেঁচে আছি, আমরা চলে গেলেই আমাদের পরবর্তী প্রজন্ম আবার আসবে। সেই প্রজন্ম শেষ হয়ে গেলে আবার পরবর্তী প্রজন্মে এই মানব সংসারে আসবে। অর্থাৎ এই যে চিরন্তন লীলা খেলা তা লেগেই থাকবে। অর্থাৎ এই কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি এই হাটের সঙ্গে আমাদের মানব জীবনকে বা মানুষের জীবনের একটা দৈনন্দিন রেখাপাত বা সমান্তরালভাবে আলোচনা করে গেছেন। এটি হচ্ছে আমাদের হাট কবিতার মূল উপজীব্য বিষয়। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের প্রশ্ন করবে, আমরা তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। তোমরা কবিতাটি ভালো করে পাঠ করো, ভালো থাকবে। ওকে, ধন্যবাদ।